কারণ আজ যে ৭ তারিখ, আর ৭ তারিখ মানেই আমাদের সেই ১ মাসের অপেক্ষার শেষ। গত মাস মে মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় ছিল রবি কিরণে। এই বিষয়টিকে নিয়ে আপনাদের রবি শ্রদ্ধার্ঘে ভরে উঠেছিল প্রত্যুষার অঙ্গন। তবে তার মধ্যে থেকেও যিনি শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন, যাদবচন্দ্র রায়, কাদিহাট ওয়ার্ড নাম্বার ২, বেলবাড়ি, দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। আর আজ প্রত্যুষে উনি সরাসরি আমাদের সঙ্গে আলাপচারিতায় রয়েছেন। যাদববাবু, প্রথমেই মে মাসের শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হওয়ার জন্য আমাদের আকাশবাণী শিলিগুড়ির প্রত্যুষা বিভাগের পক্ষ থেকে এবং প্রত্যুষার সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে আপনাকে একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমিও আকাশবাণী শিলিগুড়িকে এবং উপস্থাপক উপস্থাপিকা এবং তার সঙ্গে প্রত্যুষা পরিবারের সমস্ত শ্রোতা বন্ধু ইত্যাদি ফিলিপাইন্স ইত্যাদি বিষয়গুলো আমি আগে থেকে শুনি এবং চিঠি লিখি। তো চিঠি লিখে লিখে তার উত্তরগুলো আসতো, গ্রিটিংস আসতো, কিন্তু আমি কখনো আমার নিজের চিঠি আমি কখনো শুনতে পাইনি রেডিওতে। এই আকাশবাণী শিলিগুড়ি ৯৯ সালে যখন নাথুয়াতে এলাম, তখন আমার একজন উৎসাহদাতা নিতাই মণ্ডল, উনি আমাকে বললেন যে তুমি প্রত্যুষায় লেখো না। সেটা আবার কি জিনিস, যে এখান থেকে প্রত্যেক মাসে একটা করে বিষয় দেয় এবং সেটা লিখতে হয়, সেখান থেকে সেরা চিঠি ঘোষণা করে আপনি যখন লেখালেখি করেন তা লিখতে পারেন। তো ওই আমার শুরু হলো, এবং তারপর থেকে ধরেন আপনার বাইরের দেশের যে খবরাখবরের রেডিওগুলো, সেগুলো ধীরে ধীরে কমে যেতে লাগলো। আর আকাশবাণী শিলিগুড়ির এই প্রত্যুষার লেখা, এটা আমার জন্য আকর্ষণটা বেড়ে যেতে লাগলো। বাহ, খুব ভালো লাগলো আমাদের এই প্রত্যুষা অনুষ্ঠানের প্রতি আপনার গভীর ভালোবাসার কথা জানতে পেরে। এবারে সরাসরি আপনার সেই বিষয় ভাবনায় আমরা চলে যাই, অর্থাৎ যেই পত্রের মধ্যে দিয়ে আপনার স্বপ্নকে ছুঁয়ে দেখা রবি কিরণে নিয়ে আপনার ভাবনা, আপনার সকণ্ঠে শুনতে চাইছি। প্রত্যুষায় মে মাসের বিষয় ভাবনা রবি কিরণে। রবি কিরণের প্রত্যুষা। আধার দূর করে রবি কিরণ, দুঃখ কষ্টে সান্ত্বনা দেয় রবির কিরণ। জীবনের ভোর থেকে শুরু হয় রবির কিরণ সম্পাত। সারাটা দিন কেবল নয়, সারাটা জীবন রবি খাদ্য, বস্ত্র, বাসস্থান তার যোগানের উৎসাহ দেয়। তার জন্যই রবির কিরণে ভুবন আলোকিত। ছোট্ট রবি তারও উদ্ভাস, বাক্য বিনিময়, কবিতা, গল্পে, নাটকে, প্রবন্ধে নতুন পথের সন্ধান দেয়। রবি অপমান বোঝে, জালিয়ানওয়ালাবাগ বোঝে, রবি অচলায়তন বোঝে, রবি ৪ অধ্যায় সহ সব বোঝে। রবি মানুষের মানুষই সোনার তরি ভাসিয়ে দেয়। রবির কিরণ বলাকায় ভর করে মনের ভারকে উড়িয়ে দেয়। রবির কিরণই রবীন্দ্রসঙ্গীত, জীবন মরমে মন্ত্রে জাগ্রত এবং পথ চলতে দিশায় দর্শায়িত। পশ্চাতে রেখেছ যারে, সাবধান বাণীতে রবির কিরণ বলেছে, সে তোমারে পশ্চাতে টানিছে। সকলের সঙ্গে সাম্যবাদের মন্ত্রে দীক্ষিত করেছে রবির কিরণ। সামান্য পুরাতন ভৃত্য রবির কিরণে আলোকিত। তাকে ছাড়াও যে বৃন্দাবন, ভগবান লাভ অসম্পন্ন থেকে যায়, তারই পড়া বাস্তবতার নিদর্শন রবি কিরণ দেখাতে পারে। রবির কিরণ এতটাই কোমল, কোমলমতি শিশুদেরকে জাগ্রত করে। অ, আ, ক, খ জীবনের প্রথম হাতে খড়ি তার হাতেই। সে কিরণ মাগো আমায় ছুটি দিতে বল, এই যে সুন্দর বাণী রবির কিরণে সুচারুরূপে বলতে পারে। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, আবার ফাগুন হাওয়ায় হাওয়ায় কত না সমৃদ্ধি জীবনকে করেছে আলোকিত। রবির কিরণ আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যতে বাংলা বিষয়। বাংলা বিষয়, বাহ। আর এবারে আপনার পরিবার সম্পর্কে জানতে চাই। পরিবারে কে কে আছেন? পরিবারে আমরা ৪ জন আছি। মা বাবা চলে গেছেন। তো আমি, আমার স্ত্রী আর ২ মেয়ে। আচ্ছা, তো আপনি শিক্ষকতা পেশার সঙ্গে রয়েছেন, অর্থাৎ আমাদের জাতির মেরুদণ্ড, একটা পবিত্র যে পেশার সঙ্গে রয়েছেন। এই আমাদের যে আপনার ছোটবেলা এবং এখনকার ছোটবেলা, বা আপনার ছাত্র জীবন, এখনকার ছাত্র জীবন, এই দুটো জীবনকেই আপনি খুব কাছ থেকে তো দেখছেন। কি পরিবর্তন মনে হয়? পরিবর্তনটা আমার কাছে একটু কমই মনে হয়। আমাদের যে সকল দুষ্টুমি ছিল, আমাদের যে সকল না পড়া ছিল, বর্তমানকালে ছেলে মেয়েদের মধ্যে সেই বিষয়টাই পরিলক্ষিত হয়। আমাদের কালে ডাঙ্গুটি খেলা ছিল,
দাঁড়িয়াবান্ধা খেলা ছিল, হাডুডু খেলা ছিল, ফুটবল খেলা ছিল, ক্রিকেটটা ছিল না বা কম ছিল। কম ছিল, কিন্তু মানে গ্রামের দিকে একদম কমই ছিল, একদম বলা কম যায়। ছিল। তো তখন দেখেছি ছেলেমেয়েরা পড়াশোনাটাকে সর্বদা ফাঁকি দিয়ে বা পড়াশোনাটাকে না করে হুম। এইগুলো খেলার দিকে তারা ব্যস্ত থাকতো। এখন বর্তমানকালে আমি দেখি যে খেলাধুলার মধ্যে তাদের দৃষ্টিভঙ্গিটা একটু কমেছে, কিন্তু ছেড়ে যায়নি। কিন্তু যেটা তাদের সঙ্গে যুক্ত হয়েছে সেটা হচ্ছে মোবাইলের প্রতি আসক্তি। হুম। এই আসক্তিটা আমি এমনভাবে লক্ষ্য করি যে আমি যেখানে থাকি আমার পাশে একটা ফাঁকা জায়গা আছে, স্কুলের মাঠ। সেখানে 15 থেকে 20 জন প্রত্যেক দিন কম বয়সী ছেলে মেয়ে গোল হয়ে বসে মোবাইলের আলো দিয়ে তারা কি খেলা খেলে বা কি দেখে, এই ব্যাপারটা আমার কাছে কীরকম যেন একটু আলাদা মনে হয়। তাছাড়া ঠিক। আর সেই যুগের যে পড়াশোনা, কোনো কোনো ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনার এতটা আকর্ষণ বৃদ্ধি, মাস্টারমশাই বলতেন যে কালো অক্ষরের মধ্যে যদি রত্ন চিনিস তাহলেই তোর পড়াশোনা, আর কালো অক্ষরের মধ্যে যদি ওটাকে কেবল কালো অক্ষর দেখিস তাহলে ভবিষ্যৎটা তোর এদিকে নাও যেতে পারে। তো এই ব্যাপারটা আমি বর্তমান ছেলে মেয়েদের মধ্যেও দেখতে পাই। খুব মূল্যবান কথাটা বললেন। সত্যি সত্যি কালো অক্ষরের মধ্যে যদি রত্ন খুঁজে পাওয়া যায়, তাহলে সেই রত্নের আলোয় আমরা আলোকিত হয়ে উঠব। এবারে একটু প্রত্যুষার বিষয়ে জানতে চাই যে আমাদের আমাদের প্রত্যুষার যে বিভিন্ন মাসের বিভিন্ন রকম যে বিষয়গুলো, সেগুলো আপনাকে কিভাবে নাড়া দেয়? বর্তমানে যে প্রত্যুষার বিষয়গুলো পাচ্ছি তাতে অনেকটাই আমার মনকে নাড়া দেয়। তা আগে আমার একটু অভিযোগ ছিল যে প্রত্যুষার বিষয়গুলো যে দুটো লাইন দেওয়া হয়, মনে হয় যে 200 শব্দের মধ্যে দুটো লাইন করেই দেওয়া হয়েছে, অনেক বড় বড় থাকতো। তো বর্তমানকালে যেমন প্রযত্নে 2026, তারপরে রবি কিরণ, বিষয়গুলো ভালো লাগছে, মানে বিষয় উপযোগী হচ্ছে এবং আমার আমার পক্ষে লিখতেও ভালো লাগছে। তবে এর মধ্যে যদি আর একটু বাচ্চাদের বিষয় দেওয়া হয়, যেমন চাঁদের পাহাড় সম্বন্ধে বা ভুতুম ইত্যাদি বিষয় সম্বন্ধে, মানে আমাদের রূপকথার গল্প, যেমন ছোটরা আমাদের রেডিও বিষয়ে আকৃষ্ট হচ্ছে কম। আমি আমার ছেলে মেয়েদের মধ্যে রেডিও অ্যাপ ডাউনলোড করে দিয়েছি, কিভাবে শুনতে হবে তাও বলে দিয়েছি, কিন্তু ওরা যে কখন শোনে কি শোনে না সেটা আমি বুঝতে পারি না। তাই যে ছাত্রদের মধ্যে, ছোটদের মধ্যে যে বিষয়গুলো যদি দেওয়া হয় তাহলে ওরা আরো বেশি আকৃষ্ট হবে। হয়তো মানে আপনি বলছেন যে রেডিওকে সেই ছোটদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুষ্ঠানগুলোকে আরেকটু মনোগ্রাহী করে তোলা বা বিষয়গুলো এমন রাখা যাতে ওরাও আকৃষ্ট হয়। আপনার এই ভাবনাটা ভালো লাগলো, আমরা এটাকে মাথায় রাখবো। এবারে একটু জানতে চাইবো আমাদের প্রত্যুষার যে আঙ্গিকটা রয়েছে, প্রথমে মুখবন্ধ, তারপরে সেই দিনটির বিশেষত্ব কিছু থাকলে, মানে কারো জন্মদিবস, কারো প্রয়াণ দিবস বা বিশ্ব দিবস বা জাতীয় দিবসের যদি নির্দিষ্ট থাকে সেটা নিয়ে বলা, তারপরে প্রত্যুষার মাসের বিষয় শ্রোতাদের ভাবনায় আলোকপাত। আপনার কি মনে হয় যে এই আঙ্গিকে কোনো কিছু পরিবর্তন করলে সেটা ভালো হয়? এই যে আঙ্গিকটা চলছে, আঙ্গিকটা ভালো, কিন্তু কোনো কোনো দিন হয়তো এই বিষয়টা উল্লেখ খুব কম করা হয়, মুখবন্ধটা, যেটা কোনো বিশিষ্ট জনের জন্মদিবস বা মৃত্যু দিবস বা বিশিষ্ট একটা রেড লেটার ডে কোনো কোনো দিন একটু করা হয় না, হয়তো চিঠির চাপে করা হয় না বর্তমানকালে। হ্যাঁ, এটা একটা ঘটনা আমরা স্মরণ করছি, হয়তো খুব অল্প কথায় আমরা শেষ করছি তাদের জীবনী। আগে যেভাবে আমরা বিস্তৃতভাবে একটু বলার চেষ্টা করতাম, এখন সেখানে আমাদের যেহেতু আমাদের সময় বেড়েছে, 15 মিনিট থেকে 20 মিনিট হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আবার আরও একটা প্রত্যুষা শ্রীবৃদ্ধি হয়েছে যে আমাদের পত্র সংখ্যা বা যারা চিঠি পাঠাচ্ছেন তাদের সংখ্যা অনেক অনেক বেড়ে গেছে। এক একদিন এমন হচ্ছে যে মাসের শেষে আমরা 14টা 15টা বা তারও বেশি চিঠি পড়তে হচ্ছে। এই জন্য আমাদের কিছু কিছু জিনিস আমাদের একটু সংক্ষিপ্ত করতে হয়েছে। আর আরেকটা বিষয় আপনার থেকে জানতে ইচ্ছে করছে যে আমাদের যে শ্রোতা বন্ধুরা প্রত্যুষ অনুষ্ঠান শুনছেন কিন্তু এখনো কলম ধরেননি, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনি কি বলবেন? তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মানে আমার মনের ভিতরে যে কথা আছে তারা হয়তো তার ভেতর থেকে উৎসাহিত হবেন না। আমি বলবো যে আপনারা রেডিও শুনুন,
কলকাতা শুনুন, শিলিগুড়ি শুনুন, বা যে কোনো অনুষ্ঠান শুনুন। ঠিক, সেই আমাদের যে এখন অ্যাপস আছে নিউজ হ্যাঁ, অন apps এয়ার, আছে। হ্যাঁ, কারণ এইটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমরা সমস্ত কেন্দ্রগুলোকে শুনতে পারি। একদম। এবং কিছু কিছু রেডিও সেন্টার আছে সারা রাত চলে, হুম। যারা কারখানায় কাজ করে বা বিভিন্ন নাইট ডিউটি করতে হয়, তারাও কিন্তু ওই রেডিওর মারফতে, মানে মোবাইলের মারফতে তারা শুনতে পারে। হুম। তো আমার কথা হচ্ছে, প্রথমে আগে রেডিওটা শোনার চেষ্টা করুন, তারপর ধীরে ধীরে আপনার আকর্ষণ করে এরকম প্রোগ্রামের মধ্যে আপনি ঢুকে যাবেন, হয়তো প্রত্যুষার মধ্যে আপনি ঢুকে যাবেন, যেখানে আমার কিছু বলার আছে, এখানে আমার কিছু লেখার আছে। আগে যেমন শ্রোতাদের আসর ছিল, সেখানে আমরা অনেক অভিযোগ করতাম। হুম। এখন সেই এখন আসলে অভিযোগটা শ্রোতাদের আসর নিয়ে একটু বলি। আপনাকে জানানোর সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জানানো যে আমাদের দিনের মধ্যে না লাইভ ফোন ইন অনুষ্ঠান আমরা অনেকগুলোকে করা হয়েছে। তো সেখানে সরাসরি শ্রোতা বন্ধুরা ফোন করে তাদের পছন্দের গান বা কথা যেমন বলতে পারছেন, ঠিক একইভাবে অভিযোগগুলো জানাতে পারেন। সেই জন্যই আর আলাদা করে আর কোনো নির্দিষ্ট সময়কে রাখা হচ্ছে না যে শ্রোতাদের আসরে বলে। এই ঠিক। কারণে আমাদের শ্রোতাদের আসরে অনুষ্ঠানটিকে আপাতত একটু স্থগিত রাখা হয়েছে। বন্ধুরা যারা চিঠি লিখবেন, এ বিষয় ছাড়াও আমি আরেকটু বলবো, যে সমস্ত শ্রোতা বন্ধুরা চিঠি লেখেন প্রত্যুষায়, তাদের আশেপাশে যারা আছেন তাদেরকে একটু বলা যে তারা প্রত্যুষায় চিঠি লিখুন, এবং লেখার ভেতর থেকেও তো পড়াটা চলে আসে, এবং পড়ার ভেতর থেকেও তো মনের ভেতরে একটা আলাদা অস্তিত্ব, যেটা আমি এই জগতে প্রতিষ্ঠিত করতে চাই, ছেলে মেয়ের মধ্যে দেখতে চাই, তো সেই ব্যাপারটাও চলে আসে। এবারে আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে আমার প্রতিবেশী যে আছে, সন্তান থাক, বা আমার প্রতিবেশী একটা ভালো ছেলে আছে, ভালো মেয়ে আছে পড়াশোনায়, তাকে বলা যেতে পারে যে তুই অবসর সময় একটা চিঠি লিখ, অন্তত শোন, তাহলে সে ধীরে ধীরে পরে আর তাকে বলতে হবে না। খুব ভালো প্রস্তাব এটা। সত্যি সত্যি আমরা যদি অন্তত আমাদের পাশের মানুষদের উৎসাহিত করি, তাহলেই তো পত্র সংখ্যা বেড়ে যাবে, শ্রোতা বন্ধুদের সংখ্যাও বেড়ে যাবে। এবারে একটু একদম আমাদের হাতে সময় কমে আসছে। আপনি প্রত্যুষা ছাড়া অন্য কোথাও লেখালেখি করেন, বা কি মাধ্যমে লেখেন? কবিতা, গল্প, অনুগল্প, কি লেখেন? আমি বিশেষ করে কবিতাই বেশি লিখি, গল্পও লিখি, একটা আচ্ছা। উপন্যাসে হাত দিয়েছি, সেটা এখনো সমাপ্ত হয়নি, আশা করি সমাপ্ত করব। আর স্থানীয় যে ম্যাগাজিন তাতে লিখি, উত্তরবঙ্গ সংবাদ, দক্ষিণ মানে আনন্দবাজার সংবাদ ইত্যাদিতে লিখি। তো ওগুলোতে লেখাটা মানে আজকে লিখলে হয়তো 15 দিন পরে আসবে, যার ফলে লেখাটা একটু কম হয়। আমি লিখে সাধারণত ফেসবুকে বা অন্যান্য মাধ্যমে আমি পোস্ট করে দিই। বাহ! আমরা এই মুহূর্তে ছোট্ট করে কিছু শুনতে পাবো? হ্যাঁ, নিশ্চয়ই, আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো। কবিতার নাম রাঙা পানি। রাঙা পানি শহরে কতজনে বিচরে, সাইকেল গাড়িতে গ্রাম সড়ক ছাড়িয়ে, মন টানে ঘুরে যায় ভালো লাগে আহারে, বড় গাছ যাই থাক শোভাদায়ক শোভারে, নিশ্চিন্তে কাজ করে আছে ভালোবাসারে, পাখিগুলো নেচে যায় কার নিশে ছাদেতে। রাঙা পানি ভালোবাসি তোমারে, ছুটে আসি কোথা থেকে মন ভরে আহারে, রাঙা পানি যেতে চাও ঘুরে আসো আহারে। পাহাড়ের জল বয় রাঙা রং তাতে রয়, মানুষের বিশ্বাসে আরো কিছু দেখে তাই, রাঙা পানি অন্তরে মানুষের জেগে রয়। শহরটি দেখেছি গ্রাম গ্রাম ছবিরে, মানুষের অন্তরে প্যাচ বেশি নেই রে, চাষবাস কৃষিকাজ ভরা আছে তাতে রে। টুক করে ঘুরে এসো, মানুষের সাথে থাকো, রুটি রুজি অভাবেও ভালোবাসা নিয়ে বাঁচো, রাঙা পানি তুমি খুব ভালো থাকো। বাহ! খুব ভালো। আমাদের আমাদের শহরের প্রায় উপকণ্ঠেই রয়েছে রাঙাপানি। আমার মনে হয় আপনি সেই জায়গাটাকে কেন্দ্র করেই কবিতাটা লিখেছেন। হ্যাঁ, আজকে সকালেই একটু বাইরে চেয়ার নিয়ে বসেছিলাম। তো আমি যদিও বাড়ি থেকে একটা আলাদা কবিতা লিখে নিয়ে এসেছিলাম পড়তে হবে বলে, কিন্তু মনে হলো যে রাঙাপানি সম্বন্ধে আমার লেখা উচিত, বলা হচ্ছে। খুব সেজন্য ভালো আমি লাগলো। রাঙাপানি কবিতাটা লিখলাম। আমাদের হাতে আর একটুও সময় নেই। যাদববাবু, আমাদের এই আলাপচারিতা শেষ করতে হবে। তবে তারও আগে একবার মে মাসের শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হওয়ার জন্য আপনাকে আরও একবার আকাশবাণী শিলিগুড়ির প্রত্যুষা বিভাগের পক্ষ থেকে এবং প্রত্যুষার সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা, অভিনন্দন, এবং আপনার এই কলম চলতে থাকুক। প্রত্যেক মাসের প্রথম চিঠি আপনার কাছ থেকে আমরা পাই। আর আপনি সুস্থ থাকুন, সুদীর্ঘ জীবন লাভ করুন, লেখালেখির সঙ্গে থাকুন, প্রত্যুষার সঙ্গে জুড়ে থাকুন, এই শুভকামনা। সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন
মে মাসের প্রত্যুষার বিষয় ভাবনা রবি কিরণে নিয়ে শ্রেষ্ঠত্বের জন্য যিনি মনোনীত হয়েছেন যাদবচন্দ্র রায়, কাদিহাট, ওয়ার্ড নম্বর 2, পোস্ট বেলবাড়ি, জেলা দক্ষিণ দিনাজপুর।